রাজধানীর সূত্রাপুরে বাসে আগুন, নির্বাচন বানচালে আওয়ামী লীগের অপচেষ্টা, অভিযোগ প্রেস সচিবের। লকডাউন ঘিরে শক্ত অবস্থানে সরকার। জুলাই সনদের বাইরে নতুন কিছু মানবে না রাজনৈতিক দলগুলো, হুঁশিয়ারি বিএনপির। পরাজয়ের ভয়ে নির্বাচন পেছাতে চায় জামাত, বললেন মির্জা ফখরুল। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন নয়, ৮ দলের সমাবেশে জামাত আমির। দাবি আদায়ে যমুনা অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের সিদ্ধান্ত ৩-৪ দিনের মধ্যে মন মানসিকতায় পরিবর্তনের তাগিদ দিলেন আইন উপদেষ্টা। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় সকল পক্ষ। রায় ২০ নভেম্বর কার্যকর হবে পরবর্তী নির্বাচন থেকে, জানালেন অ্যাটর্নি জেনারেল। দেখছিলেন প্রাণ সিমেন্ট সংবাদ শিরোনাম। রাজধানী ঢাকায় আবারও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর সূত্রাপুরে পার্কিং করা মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাসে কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। এদিকে ধানমন্ডি ১১ এলাকায় ককটেল বিস্ফোরণ এবং ২৭ নম্বর সড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় শেখ ফরহাদ এবং তন্ময় শাহ নামের ২ জনকে আটক করেছে পুলিশ। তারা যুবলীগের নেতা বলে পুলিশ জানিয়েছে। এদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন চালক জুলহাস মিয়া। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভালুকজান এলাকায় সোমবার দিবাগত রাত ৩:১৫টার দিকে আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ জানায়, এ সময় দগ্ধ হয়ে মারা যান বাসে ঘুমন্ত চালক জুলহাস মিয়া। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বাসটিতে আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ। সেই লক্ষ্যে দেশে জ্বালাও পোড়াও চালাচ্ছে। তবে ফেব্রুয়ারির প্রথমে ভাগেই হবে জাতীয় সংসদ নির্বাচন। দেশি বিদেশি কোনো শক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। মঙ্গলবার সকালে কুমিল্লার ১৪গ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে জ্বালাও পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড। নাশকতা করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। শফিকুল আলম আরও বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতেই পারে, তবে সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ইলেকশন তার সময় মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এখানে কোনো শক্তি নাই, কোনো আওয়ামী লীগের এই একটা দুইটা ককটেল নাই বা কোনো দেশি বিদেশি কোনো শক্তি নাই এই ইলেকশনকে তারা বানচাল করতে পারে। কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশের মানুষ খুবই সুন্দর একটা ইলেকশন দেখবে, যেটা ফ্রি হবে, ফেয়ার হবে, ক্রেডিবল হবে, ইনক্লুসিভ হবে। সমস্ত জনগণ যেখানে জয়েন করে যে ইলেকশনে, সেটা ইনক্লুসিভ হবে এবং খুবই উৎসব মুখর হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচিকে ঘিরে শক্ত অবস্থানে রয়েছে সরকার। সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি জানান, বাসে যাতে আগুন দিতে না পারে সেজন্য সতর্কতা হিসেবে রাস্তার পাশে পেট্রোল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে। সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে সাথে জানানোর আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দেন, পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না জানিয়ে সহজে তাদের জামিন না দেওয়ার অনুরোধও জানান। উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে পেট্রোলিং বাড়ানো হয়েছে। ট্রাইব্যুনাল, মেট্রো রেল ও রেল সহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে কোনো সন্ত্রাসী যেন ঢুকতে না পারে সেজন্য বিজিবিকে নির্দেশনা দেওয়া আছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রাস্তার পাশে যে তেল বিক্রি করা, এই কিছুদিনের জন্য এটা বন্ধ থাকবে। যেহেতু এই তেল বিক্রি করে, এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটনটা ঘটায় ফেলায়, সাথে সাথে পায়। কেপিআইগুলির ক্ষেত্রে আমাদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে, যেমন ট্রাইব্যুনালে, তারপরে মেট্রো রেল এলাকায়, তারপরে রেলওয়ের এইগুলি। 13 নভেম্বর বৃহস্পতিবার
নিষিদ্ধ ঘোষিত একটি দলের কর্মসূচি ঘিরে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সকলের সহযোগিতাও কামনা করেছেন তিনি। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। সোশ্যাল মিডিয়ায় গুজব দেখে আতঙ্কিত না হয়ে সন্দেহভাজন কাউকে দেখলে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে তা জানাতে মহানগরবাসীকে পরামর্শ দেন ডিএমপি কমিশনার। তিনি জানান, 13 নভেম্বর ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ একটি দল ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দিয়ে আইন শৃঙ্খলার অবনতির চেষ্টা করছে। এরই মধ্যে অনেককেই গ্রেফতার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এদের বেশিরভাগই টাকার বিনিময়ে ঢাকার বাইরে থেকে এসে নাশকতা চালাতো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জুলাই জাতীয় সনদে থাকা বিষয়ের বাইরে সরকার নতুন কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে তা রাজনৈতিক দলগুলোও মানবে না। সেক্ষেত্রে সব দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সভায় জুলাই জাতীয় সনদের বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ প্রায় 1 বছর ধরে আলোচনা হয়। তারপর কতগুলো বিষয়ে নোট অব ডিসেন্ট সহ ঐক্যমত্যের ভিত্তিতে রচিত জুলাই সনদ গত 17 অক্টোবর স্বাক্ষরিত হয়। দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নে সবাই অঙ্গীকারবদ্ধ হয়। তবে এখন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্ত ঘোষণার বিষয়ে যে বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর। সরকারি সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। মঙ্গলবার তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 1 আসনে বড়গাঁও ইউনিয়নবাসীর সাথে কে বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পলাতক শেখ হাসিনা লকডাউন ঘোষণা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, নয়াদিল্লি থেকে কেন, সাহস থাকলে দেশে এসে বেগম খালেদা জিয়ার মতো কারা ভোগ করে রাজনীতির মাঠে এসে দাঁড়ান, তখন বোঝা যাবে আওয়ামী লীগ কতটা জনগণের দল। তিনি অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, দীর্ঘ 9টি মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে জুলাই সনদে সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে যা স্বাক্ষর করানো হয়েছে তার বাইরে যে কোনো কিছু বাস্তবায়নের চেষ্টা করা হলে তার দায়ভার সরকারকে বহন করতে হবে। বিএনপি মহাসচিব জামায়াতে ইসলামের নির্বাচনী পেছানোর কথারও সমালোচনা করে বলেন, হেরে যাওয়ার ভয়েই নির্বাচন পেছানোর চেষ্টা করছে দলটি। আজকে নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগটা হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করব। আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা সরকার গঠন করতে হবে। এটা যদি আমরা করতে পারতে হই, তাহলে আমাদের এই দেশে অস্তিত্ব টিকবে কি টিকবে না সন্দেহ আছে। আর এইবার যদি নির্বাচনটা পিছায় দেয় আরো, তাহলে এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে বিএনপি সে পথে হাঁটতে চায় না। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময়ে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া গত বছর 5 অগাস্টেই বলেছিলেন তারা প্রতিশোধ চান না, চান শান্তির, সমৃদ্ধি ও একটি উন্নত বাংলাদেশ। সেই পথে তারা এগোতে চান বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, অত্যাচার, নির্যাতন ও ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না। অতীতেও কেউ পারেনি, ভবিষ্যতেও পারবেন না। বরং গণহত্যা ও নির্যাতনের দায় নিয়ে এখনই তার ক্ষমা চাওয়া উচিত। আগামী ডিসেম্বরে তারেক রহমান দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। জুলাই সনদের সইয়ের পর
নতুন কিছু চাপিয়ে দেওয়ার নামে যদি ভিন্ন উপায়ে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় তাদের বিষয়ে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার স্মরণ সভায় বিএনপির অন্যান্য নেতারা আরও বলেছেন, এক এক সময় এক এক দাবি তুলে নির্বাচনের পরিবেশ নষ্টের পায়তারা চলছে। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। এই নগর ভবন তখন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়। এখানেই দায়িত্ব পালন করেছেন মেয়র সাদেক হোসেন খোকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যরা তাদের প্রিয় খোকা ভাইয়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলের আয়োজন করে এই নগর ভবনে। বাবার স্মৃতি বিজড়িত নগর ভবনের এই আয়োজনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। বাবার সহকর্মী ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় রাজনীতির আগামীর পথে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাদেক হোসেন খোকার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন বিএনপির অন্য নেতারাও। সকল ষড়যন্ত্র থেকে মোকাবেলা করবেন দৃশ্যমান শত্রু এবং এখন বাংলাদেশে অদৃশ্যমান শত্রুরা বাংলাদেশকে বিপদগামী করার চেষ্টা করছে। সাদেক হোসেন খোকার সত্যি প্রয়োজন ছিল ঢাকা নগরকে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য। সাদেক হোসেন খোকা ছিল বিএনপির বিশ্বস্ত হাতিয়ার। এই আওয়ামী লীগকে আমাদেরকে শক্ত হাতে রুখে দিতে হবে। আমি মনে করি যে দুইটা পক্ষই তো আছে যারা নির্বাচন হোক এটা চায় না। এক আওয়ামী লীগ পলাতক ফ্যাসিস্ট, আরেকটা হলো গুপ্ত ফ্যাসিস্ট, যেটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন। এখন তারা বিভিন্নভাবে চক্রান্ত করছে, মানুষকে ভুল ভ্রান্তি মিথ্যা পিয়ার এটা সেটা বলে তারা সময় ক্ষেপণের চেষ্টা করছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সাদেক হোসেন খোকা ছিলেন কর্মী দরদি এক নেতা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার মতো দেশপ্রেমিক নেতার আদর্শ অনুসরণের আহ্বান জানান তিনি। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী, যারা জনাব তারেক রহমানের সহকর্মী, তাদের সবার কাছে আমার অনুরোধ, গণতন্ত্র এবং 24-এর লড়াইয়ের যে বিজয়, এর বিরুদ্ধে যেভাবে অবস্থান গ্রহণ করুক তার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। 24-এর গণ অভ্যুত্থানের পর ফ্যাসিবাদী সরকারের প্রধান ও তাদের দোসরদের বিচার নিয়ে কোনো মায়াকান্নার সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দেন বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের আয়োজন ছাড়া 2026 সালে কোনো জাতীয় নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আর ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম বলেছেন, যারা নব্য ফ্যাসিস্ট হবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ছাত্র জনতা রাস্তায় নামলে বঙ্গোপসাগর ছাড়া পালানোর কোনো পথ পাবে না। অন্যদিকে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, অন্তর্বর্তী সরকার 8 দলের ভাষা বুঝতে ব্যর্থ হলে যে ভাষা ব্যবহার করলে বুঝবে ঠিক সেই ভাষাই ব্যবহার করা হবে। জাহাঙ্গীর আলমের ক্যামেরায় মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে জামাত ও ইসলামী আন্দোলন সহ সমমনা 8 দলের মহাসমাবেশ। সমাবেশে অংশ নিতে দলীয় প্রতীক ও নানা ফেস্টুন নিয়ে পল্টন মোড়ে জমা হন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয় পল্টন এলাকা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচনের সম্ভাবনা নেই। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। 26-এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোন সম্ভাবনা নেই। কখন হবে আইনি ভিত্তির গোড়াপত্তন? এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির ও চরমনাই পীর মুফতি রেজাউল করিম বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে জাতীয় নির্বাচন হবে অবৈধ। আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই
আইনের ভিত্তি হলো জুলাই সনদ যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনে ভিত্তি তৈরি হবে, নাহলে সেটা অবৈধ নির্বাচন হবে। আপনারা যদি এই জুলাই সনদ আইনে ভিত্তি দেওয়ার ব্যাপারে দরিমুষি করে থাকেন, আমাদের বাংলাদেশের 3 দিকে ভারতের কাঁটাতারের বেড়া, কিন্তু আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঙ্গোপসাগর, এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই। এ সময় খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জুলাই সনদকে কাগুজে নয় আগামী বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চায় মানুষ। দাবি আদায় না হলে আগামীতে যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন বক্তারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে জামায়াতে ইসলামী সহ 8 দলের সমাবেশ কেন্দ্র করে রাজধানীর পল্টন মোড় ও আশপাশের সড়কে নেতাকর্মীদের ব্যাপক জমায়েত হয়। সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়নের পরই জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য বলে মনে করেন নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় সংলগ্ন সড়কগুলোতে দেখা যায় যানজট। মোবাশ্বের আহমদের রিপোর্ট। মঙ্গলবার রাজধানীর পল্টন মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলাম ও হেফাজতে ইসলাম সহ সমমনা 8টি দলের ঐক্যবদ্ধ সমাবেশে নেতাকর্মীদের ঢল নামে। সমাবেশকে কেন্দ্র করে পল্টন মোড়, গুলিস্তান 0 পয়েন্ট, জাতীয় প্রেস ক্লাব ও নাইটাঙ্গেল মোড় এলাকার সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। মূল মঞ্চের আশপাশ নেতাকর্মীতে কানায় কানায় ভরে ওঠে। জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি তাদের। আমরা ভাবছিলাম একটা ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকারকে দেশের তাড়ানোর পরে দেশে একটা শান্তি আসবে, সেই শান্তি আসে নাই। জাতীয় নির্বাচনের আইনি ভিত্তি, যেটা আইনি ভিত্তির জন্য গণভোট অতি প্রয়োজন। নির্বাচন ইনশাল্লাহ অবশ্যই হবে, কেননা বাংলাদেশের মানুষ এখন জেগে উঠেছে, অন্যের প্রতিবাদ করতেছে। এখন ফ্যাসিবাদ সরকারের যেই পতন হয়েছে, কেউ যদি চিন্তাধারায় বসে থাকে তারও পতন ঘটবে ইনশাল্লাহ। ফ্যাসিবাদ রুখে দিতে নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তিও চান তারা। জুলাই আইনের ভিত্তি চাই এবং ইসলামী সরকার আমরা চাই। আমাদের গণভোট একান্ত দরকার। জুলাই সনদের আইনি ভিত্তিটা যদি না হয় তাহলে স্বাক্ষর করা আমাদের কোনো মূল্যই থাকে না। তো এই আইনি ভিত্তির উপরেই মূলত জাতীয় নির্বাচনটা হওয়া যৌক্তিক বলে আমরা মনে করি। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা নির্বাচন মানব না ইনশাআল্লাহ। জামায়াত সহ 8 দলের সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন সড়ক বন্ধ থাকায় আশেপাশের সড়কে যান চলাচল কিছুটা ব্যাহত হয়। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘমেয়াদী ভিশনের অংশ হিসেবে দেশের যুব সমাজকে নেতৃত্ব, শৃঙ্খলা ও জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মান এবং অন্তর্ভুক্তি বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনসিসির মাধ্যমে জাতীয় রূপান্তর শীর্ষক একটি উপস্থাপনা পর্যবেক্ষণ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বিএনসিসির দৃষ্টিভঙ্গির প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করে মানসম্মত নির্দেশনা ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি নিশ্চিতের উপর গুরুত্ব দেন। প্রফেসর ইউনূস জোর দেন বিএনসিসির লক্ষ্যের মূল্যবোধ হিসেবে সম্মান, শৃঙ্খলা ও অন্তর্ভুক্তির গুরুত্বের উপর। প্রধান উপদেষ্টা বলেন, বিএনসিসি সম্পূর্ণ আত্মসম্মান ও শৃঙ্খলার উপর নির্ভর করে, তাই তাদের ক্যাডেটদের সার্টিফিকেশনের পাশাপাশি কর্মসংস্থানের সম্ভাবনা বাড়াতে হবে। বিএনসিসির উন্নত ভবিষ্যতের জন্য নেটওয়ার্কিং এর সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে অন্তর্বর্তী সরকার 3 থেকে 4 দিনের মধ্যেই সিদ্ধান্ত জানাবে, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সব সংস্কার যেন সংবিধানে আটকে গেছে মন্তব্য করে তিনি বলেন, অন্য বিষয়ে বড় সংস্কারের পরও কারো চোখে পড়ে না। রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অভ্যাস বদল না হলে বড় কোনো পরিবর্তন হবে না বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। সারাদিনে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকার। ঐতিহাসিক সেই দলিলে গেল 17 অক্টোবর আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরও করে 25টি রাজনৈতিক দল। জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন ঘটা করে স্বাক্ষর হলেও জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে জট এখনো খোলেনি। গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য হতে সরকারের বেঁধে দেয়া 7 দিন সময়ও শেষ হয়েছে গেল সোমবার। সব প্রক্রিয়া বন্ধ হওয়ায় এখন সরকারই জানাবে তার চূড়ান্ত সিদ্ধান্ত। দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন
এই ধরনের একটা প্রত্যাশা করেছিলাম, কিন্তু এই প্রত্যাশা করে আমরা বসে থাকি নাই। আমরা নিজেদের মতো কাজ করেছি। আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি এটা আপনারা আগামী ধরেন ৩-৪ দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন। আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশের খসড়া সংশোধনী প্রস্তাব নিয়ে এই মতবিনিময়ে আইন উপদেষ্টা জানান, বিচার বিভাগ সংস্কারের বিষয়ে ৭০ থেকে ৮০% প্রস্তাব ইতিমধ্যেই বাস্তবায়ন হয়ে গেছে। অন্য সংস্কার প্রশ্নের বিতর্কের জবাবে তিনি বলেন, রাতারাতি সব সংস্কার শেষ করা সম্ভব নয়। আপনি যদি এখন 25% বা 30% হাহাকার করেন সমস্যা নাই, কিন্তু আপনি এই 70-80% সংস্কার হয়ে গেছে কমপ্লিটলি ইগনোর করে কোথায় সংস্কার বলতে থাকবেন, তাহলে মানুষ তো এটা ভালো বার্তা পায় না। আমাদের সমস্ত সংস্কার ভাবনা সংবিধানের মধ্যে আটকে গেছে। মানে পৃথিবীর যত সংস্কার আছে সংবিধান করতে হবে, আর সংবিধানে সংস্কার করলেই সব সংস্কার হয়ে গেল, অন্য সংস্কার কারো চোখে পড়ে না। অদ্ভুত এই ভাবনাগুলোর পরিবর্তন করা দরকার আছে, রিয়ালাইজ করা দরকার আছে যে এটা কোনো সংবিধান কোনো ম্যাজিক না, আপনার মধ্যে লিখে দিলেন আর সব ভালো হয়ে গেল। তাহলে তো পৃথিবীতে আফ্রিকান দেশগুলোতে ইউরোপের চেয়ে বেটার গভর্নেন্স থাকতো। আপনি ইনভেস্টিগেট করে দেখেন, আফ্রিকান অনেক দেশের সংবিধান আছে ইউরোপের সংবিধানের চেয়ে অনেক ভালো। ভবিষ্যতের নির্বাচিত সরকার যেন চলমান সংস্কারগুলো আরও শক্ত অবস্থানে নিয়ে যান সেই প্রত্যাশা করেন ডক্টর আসিফ নজরুল। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ইনশাআল্লাহ একটা সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় রাষ্ট্রসহ সকল পক্ষ। 20 নভেম্বর এই বিষয়ে রায়ের তারিখ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হবে বলে প্রত্যাশা আইনজীবীদের। অ্যাটর্নি জেনারেল বলছেন, ত্রয়োদশ নয় পরবর্তী নির্বাচন থেকেই এই ব্যবস্থা কার্যকর হবে। আহমেদ সরারের রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে 2011 সালে সংবিধানে ৫ম সংশোধনী আনে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এর আগে সে সময়ের প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন। আপিল বিভাগের সেই রায় পুনর্বিবেচনা চেয়ে 2024 অক্টোবরে 5টি আবেদন করা হয়। শুনানি শেষে আপিলের অনুমতি পায় আবেদনকারীরা। এই আপিলের উপর আবেদনকারী এবং রাষ্ট্রপক্ষ 10 দিন শুনানি করে। উভয় পক্ষের শুনানি শেষে রায়ের তারিখ দিয়েছে আপিল বিভাগ। সুযোগ না আমি বলবো না, প্রয়োজন নাই। সুতরাং এই সরকারকে কন্টিনিউ করে সামনে নির্বাচন করার পর তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থাটা আগামী নির্বাচনের পরে কার্যকর করা হোক বলে সবাই কম বেশি উপসংহারে উপনীত হয়েছেন। তো সেই ক্ষেত্রে মাহমুদুল ইসলাম সাহেব তার সাংবিধানিক আইনের যে বই লিখেছেন সেখানে সুস্পষ্টভাবে বলেছেন কোন কোন ক্ষেত্রে জাজমেন্টকে সুপ্রিম কোর্ট প্রসপেক্টিভ ইফেক্ট দিতে পারেন বা কোর্ট প্রসপেক্টিভ ইফেক্ট দিতে পারেন। সেই জায়গাটা খুব অ্যানালজি দেওয়া আছে, যে সারকামস্টেন্সের সাথে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার না তত্ত্বাবধায়ক সরকার সেই দ্বন্দ্ব নিরসন এবং পরিহার করার জন্য ক্লিয়ার গাইডলাইন ওখানে দেওয়া আছে। এখন আদালত সাবমিশনগুলো কিভাবে নিয়ে ওনারা কিভাবে দেবেন এটা ওনাদের ব্যাপার। গণতন্ত্রকে সুসংহত করা, ভোটের অধিকার পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষায় তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলেও মনে করেন আপিলে অংশ নেয়া আইনজীবীরা। আগামী 20 নভেম্বর এই মামলার রায় প্রদান করবেন আমাদের মাননীয় আপিল বিভাগ। এখন আবার সকলের কাছে মনে হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই আমাদের গণতন্ত্রের জন্য সবচাইতে গ্রহণযোগ্য মাধ্যম। তো আমরা এক্সপেক্ট করব আমাদের আপিল বিভাগ সকলের কাছে গ্রহণযোগ্য এই মাধ্যমটিকে বিচার বিভাগীয় প্রনাউন্সমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করবেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসাবে সারা জাতির উদ্দেশ্যে বলেছিলাম, খায়রুল হকের এই জাজমেন্টের পরে আজ থেকে দেশের মধ্যে বিশৃঙ্খলা শুরু হবে এবং কাটাকাটি, মারামারি এবং গুম খুন ইত্যাদি শুরু হবে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন তাই হয়েছে। আদালতকে বোঝানোর চেষ্টা করেছি তিনি একজন বিচারপতি হিসেবে তিনি বিশ্লেষণ করবেন আইনগতভাবে সেটি বৈধ হয়েছে কিনা। এই বৈধ ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ করতে গিয়ে তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা, রাজনৈতিক কিছু বিষয় সামনে এনেছেন যেটি বিচারক এবং বিচারিক প্রক্রিয়ার সঙ্গে যায় না।
সে কারণে এই রায়টি আমরা পূর্ণাঙ্গভাবে বাতিল চেয়েছি। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর রায়ে গাইডলাইন চেয়েছেন বদিউল আলম মজুমদারের আইনজীবী। সাংবিধানিকভাবে যে অবস্থায় আছি তাতে করে এটাকে এখনই কার্যকর করা সম্ভব নয়। যদিও রায়ের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে ফিরে আসে, তারপরেও এখনই ওই পদ্ধতিতে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব নয় এবং আইনগতভাবেও এটা সম্ভব নয়। আদালত এই বিষয়টা পর্যবেক্ষণ দিয়ে পরিষ্কার করে দিতে পারেন, না হলে দেখা যাবে আদালতের রায়ের বিভিন্ন রকম ব্যাখ্যা হচ্ছে, যার ফলে এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। আইনজীবীরা বলেন, বাংলাদেশের পরিস্থিতিতে রাজনৈতিক সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তার প্রমাণ বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনগুলো। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ভারতের জঙ্গি হামলা নিয়ে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম যেসব সংবাদ প্রকাশ করেছে তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের গণমাধ্যম সবসময়ই দোষ চাপানোর চেষ্টা করে থাকে, এসব বিশ্বাস করার কোনো কারণ নেই। কোনো বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ এগুলো বিশ্বাস করবে না বলেও তিনি দাবি করেন। আরেক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনার বিচার নিয়ে জাতিসংঘ কিছু বলেনি, এ নিয়ে জাতিসংঘ কিছু বললে সরকার জবাব দেবে। মার্কিন থিঙ্ক ওয়ার্ডস অ্যাক্ট সম্পর্কে প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে ভারসাম্যের নীতিতে বিশ্বাস করে, চীন থেকে অস্ত্র কিনলে নিষেধাজ্ঞায় পড়ার সম্ভাবনাও নাকচ করে দেন পররাষ্ট্র উপদেষ্টা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে কেউ কেউ বলছেন 2029 সালে নির্বাচন হবে, এটা ফ্যাসিবাদী কণ্ঠস্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। জানান, বাংলাদেশ ব্যাংকের টাকা, পদ্মা সেতুর টাকা, ফ্লাইওভারের টাকা সহ সবকিছু টাকা আছে আওয়ামী লীগের কাছে, যা দিয়েই নাশকতার চোরা রাস্তা তৈরি করছে আওয়ামী লীগ। আর নাশকতা তৈরিতে ভারত থেকে অডিও বার্তা দিচ্ছে শেখ হাসিনা। ভিন্ন পথে আবারও তারা ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে। রিজভী বলেন, সরকার আরও বেশি তৎপর থাকলে 13 নভেম্বর স্বৈরাচারের দোসররা এই ধরনের হুমকি দেওয়ার সাহস পেত না। শুধু ভালো ফলাফল অর্জনেই সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU এর সদস্য সন্তানদের মধ্যে 2025 সালের এসএসসি এবং 2024 সালের HSC পরীক্ষায় GPA 5 পাওয়া কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। DRU সভাপতি আবু সালে আকনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন SBS ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান সহ DRU এর বর্তমান ও সাবেক কর্মকর্তারা। অনুষ্ঠানে SSC ও HSC এর মোট 37 জন কৃতি শিক্ষার্থীকে সম্বর্ধনা দেওয়া হয়। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ঢাকা 18 আসনে বিএনপির 4 মনোনয়ন প্রত্যাশী এক প্ল্যাটফর্মে ধানের শীষের পক্ষে গণমিছিল ও সমাবেশ করেছেন। তারা বলছেন, এক মঞ্চে ধানের শীষের পক্ষে ঐক্য প্রদর্শন করতেই এই গণমিছিল। এই সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন ও মোহাম্মদ আফাসউদ্দিন সহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা। উত্তরার আজমপুর এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যালিটি আজমপুর থেকে শুরু হয়ে হাউস বিল্ডিং গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফার পক্ষে লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কামরাঙ্গীরচর বিএনপির সাবেক সভাপতি হাজী মনির হোসেন। আসরের নামাজের পর চান্তারা জামে মসজিদ, ঘোড়া শহীদ মাজার, লালবাগ, আজিমপুর এলাকায় গণসংযোগ করেন তিনি। এই সময় জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন। সাথে ছিলেন স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাগবেড় ইউনিয়নে গেড়িয়া বিলের বেড়িবাঁধ নির্মাণ উপপ্রকল্পের একাংশ কাজের উদ্বোধন করেছেন। বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণমুখী ও টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবে বলে জানান তিনি।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেরানীগঞ্জের জিঞ্জিরায় বিএনপির প্রধান কার্যালয়ে ঢাকা ৩ আসনে এক জরুরি সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। রবি অজিয়াটা পিএলসির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ইংল্যান্ডের লেস্টার সিটি ফুটবল ক্লাবের তারকা হামজা চৌধুরী। মঙ্গলবার রাজধানীর রবি কর্পোরেট অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সাতারা, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমদ ও চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তৃতীয়বারের মতো ইস্পাহানী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2025 আয়োজন করেছে। প্রথম আলোর আয়োজনে ও ইস্পাহানী গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে এই টুর্নামেন্টের ড্র হয়। টুর্নামেন্টে দেশের মোট 46টি বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল অংশ নিচ্ছে। চট্টগ্রামে উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্ট শুরুর পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী ফুটবল দলের কোচ, ম্যানেজার ও অধিনায়করা। ছিলেন জাতীয় ফুটবল দলের 2 সাবেক অধিনায়ক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান আশরাফুদ্দিন চুন্নু এবং টেকনিক্যাল কমিটির প্রধান ইমতিয়াজ সুলতান জনি, ইস্পাহানী গ্রুপের পরিচালক জাহিদে ইস্পাহানী, মার্কেটিং বিভাগের মহাপরিচালক ওমর হান্নান ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আধুনিক ইলেকট্রনিক বুথ চালু করেছে পূবালী ব্যাংক। বুথের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিও মোহাম্মদ আলী ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 13তম বার্ষিক গবেষণা ও উদ্ভাবন সম্মেলন হয়েছে। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এম সারোয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সাজিদুল করিম, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিও মোহাম্মদ আলী। ব্যাংকের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনের জন্য আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। দেশের সর্ববৃহৎ কুরআনিক রিয়ালিটি শো পবিত্র কুরআনের আলো প্রতিযোগিতার 18তম আসরের ময়মনসিংহ বিভাগীয় অডিশন হয়েছে আজ। ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজ মসজিদ চত্বরে প্রতিযোগিতায় বিচারক ছিলেন হাফেজ মাওলানা সাইদুর রহমান সাইদ, হাফেজ মাওলানা আলামিন ও হাফেজ মাওলানা মোহাম্মদ আলী। দেশ সেরা হাফেজদের বাছাই করে বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে সেরা 5 জনকে নির্বাচিত করা হবে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এদিকে কোরআনে আলো প্রতিযোগিতার অডিশন হয়েছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা মার্কাজুল উলুম মাদ্রাসায়। এতে প্রধান অতিথি ছিলেন মার্কাজুল উলুম মাদ্রাসার ইমাম ও খতিব মাওলানা আব্দুল করিম। বিচারক ছিলেন হাফেজ কারি শামসুল আলম। প্রতিযোগিতায় ইয়েস কার্ড পেয়েছে 4 জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করব সংবাদ। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। রাজধানীর সূত্রাপুরে বাসে আগুন, নির্বাচন বানচালে আওয়ামী লীগের অপচেষ্টা, অভিযোগ প্রেস সচিবের। লকডাউন ঘিরে শক্ত অবস্থানে সরকার। জুলাই সনদের বাইরে নতুন কিছু মানবে না রাজনৈতিক দলগুলো, হুঁশিয়ারি বিএনপির। পরাজয়ের ভয়ে নির্বাচন পেছাতে চায় জামাত, বললেন মির্জা ফখরুল। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন নয়, 8 দলের সমাবেশে জামাতের আমির। দাবি আদায়ে যমুনা অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের সিদ্ধান্ত 3-4 দিনের মধ্যে মন মানসিকতার পরিবর্তনের তাগিদ দিলেন আইন উপদেষ্টা। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় সকল পক্ষ। রায় 20 নভেম্বর, কার্যকর হবে পরবর্তী নির্বাচন থেকে, জানালেন অ্যাটর্নি জেনারেল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।